অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তার বিমান দুর্ঘটনা কি সত্যি যান্ত্রিক গোলযোগ, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? নমস্কার, আমি তুলিকা রায়। বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বুধবারের সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আজ সকাল 8টা নাগাদ তিনি যখন মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন, সে সময় ঠিক 8:45 নাগাদ তার বিমান বারামতির একটি রিমোট এরিয়াতে আছড়ে পড়ে, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং তারপর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সূত্রের খবর, এই বিমানে শুধুমাত্র অজিত পাওয়ার নয়, তার সঙ্গে ছিলেন তার 2 নিরাপত্তারক্ষী এবং বিমানের 2 কর্মী, অর্থাৎ 5 জনেরই এখনো পর্যন্ত মৃত্যুর খবর এসেছে। আজ সকাল 8টা নাগাদ তিনি মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, সে সময় এই লিয়ার Z45 মডেলের যে VTSSK যে বিমান, সেই বিমানে তিনি উঠেছিলেন। তার গন্তব্যস্থল ছিল বারামতি এবং এই বর্মাডিয়ার যে এরোস্পেস যে বিমান, সেই বিমান সংস্থার যে বিমান, এই লিয়ার Z45 মডেলের যে VTSSK বিমান, সেই বিমান নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ কি জানেন? 2023 সালের সেপ্টেম্বর মাসে ঠিক এই মডেলের যে বিমান, সেই বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। সে সময় বিশাখাপত্তনম থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে এই বিমান আসছিল। সেই বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। যদিও বা সেদিন মুম্বাইতে বৃষ্টি হচ্ছিল, দৃশ্যমানতা অনেকটাই কম ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে এই বিমান ভেঙে পড়ে, আর ঠিক একইভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, তারপর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এরপরে অর্থাৎ এই 2026-এর আজকের দিনে 28শে জানুয়ারি যেভাবে অজিত পাওয়ারের যে এই প্রাইভেট জেট করে তিনি যখন মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক একইভাবে দেখা গেল বিমান দুর্ঘটনা। সূত্রের খবর, এই বিমান যিনি পাইলট ছিলেন, তিনি জরুরি অবতরণ করতে চেয়েছিলেন, আর সে কারণে যে নিয়ামক সংস্থা রয়েছে, সেই সংস্থাকে ইতিমধ্যেই তারা বার্তা পাঠিয়েছিলেন যাতে তারা জরুরি অবতরণ করতে পারেন। কিন্তু সেই বারামতিতে জরুরি অবতরণ করা সম্ভবপর যখন হয়নি, সে সময় তিনি চেষ্টা করেন যে বারামতির যে রিমোট এরিয়া রয়েছে, যে পাহাড়ি এলাকায়, যেখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভিডিও এই মুহূর্তে সামনে এসেছে, যেখানে টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি এই মুহূর্তে ধরা পড়েছে, যেখানে অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে, তার 2 নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে, 2 বিমান কর্মীর মৃত্যু হয়েছে। সেই জায়গা কার্যত রিমোট এরিয়া, এবং এই রিমোট এরিয়া হওয়ার জেরে বেশ খানিকটা টাইম লাগে, বেশ খানিকটা সময় লাগে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করতে। এখন উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে, তবে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তার কারণ মৃত্যু হয়েছে 5 জনের। তবে এই বিমান দুর্ঘটনার কারণটা ঠিক কী? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজির অত্যন্ত দুঃখজনক অকাল মৃত্যু ঘটেছে। গোটা ভারতবর্ষ ব্যথাতুর হৃদয় নিয়ে আজ সকালটা শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এটা প্রি শিডিউল প্রোগ্রাম ছিল, কিন্তু আমরা মাননীয় জাতীয় সভাপতির নির্দেশে সম্বর্ধনার পাঠটা পুরোপুরি বাদ রাখছি। যেহেতু আপনারা এসে গেছেন, তাই সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন, তাই সম্বর্ধনার পাঠটা পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে।
জানা যাচ্ছে 2023 সেপ্টেম্বরে ঠিক এই একই কায়দায় লিয়ারজেট 45 মডেলেরই যে VTSSK বিমান, সেই বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। তাহলে কি এই বিমানের মধ্যে কোনো গণ্ডগোল রয়েছে? যান্ত্রিক গোলযোগে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, যান্ত্রিক গোলযোগ হয়েছিল এই বিমানের মধ্যে। তার জন্যই আজ সকাল 8:45 নাগাদ বারামতির যে রিমোট এরিয়া রয়েছে সেখানে জরুরি অবতরণ করতে চেয়েছিলেন বিমান পাইলট, যদিও বা তা ব্যর্থ হয়। মৃত্যু হয়েছে 5 জনের। কিন্তু মুম্বাই থেকে আজ সকাল 8টার সময় বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন কেন অজিত পাওয়ার? জানা যাচ্ছে বারামতি যেহেতু এনসিপির যে মূল ঘাঁটি, সেখানে ছিল জেলা পরিষদের নির্বাচন রয়েছে সামনে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই প্রার্থীদের হয়ে প্রচারের জন্য এবং মোট 3 থেকে 4টি তার সভা রয়েছে। সেই সভা করার জন্যই এই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তিনি যাচ্ছিলেন একেবারে মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে, এবং তার আগেই এই দুর্ঘটনা। আজ অজিত পাওয়ারের যে বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তার বিমান দুর্ঘটনা কি সত্যি যান্ত্রিক গোলযোগ, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, যা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কর্মসূচি যাওয়ার আগে একটা বড় ইঙ্গিত দিয়ে গেলেন? I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. बहुत घटिया बात है, जहां सब लोग शोकातुर है, दिवंगत नेता के प्रति श्रद्धा सुमन अर्पित कर रहा है। एक बड़ा नेता था, कुछ घंटे के अंदर इस तरीके से राजनीति से प्रेरित भाषण टिप्पणी, ये कौन है? घोर निंदा करना चाहिए। बीजेपी को नहीं, पूरा पश्चिम बंगाल, पूरा देश को, सबको एक साथ ममता बनर्जी का इस तरीके से टिप्पणी का घोर निंदा होना चाहिए। একদিকে এই অজিত পাওয়ারের পরিবারকে যেমন, পরিবারের প্রতি যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন, তারই সঙ্গে তার মৃত্যুকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, কোনো এজেন্সি নয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যাতে এই মৃত্যুর তদন্ত হয় তার দাবি জানিয়েছেন, আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি আর কি বলেছেন? এদেশের মানুষের নিরাপত্তা তো দূরস্থ, যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তাদের নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মধ্যে। যারা বিরোধী দলের নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাদের জীবন এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মধ্যে, তারা নিরাপদ নন। এবং একটা বড় ইঙ্গিত দিলেন, অজিত পাওয়ার তো শাসক দলের জোটেই ছিলেন, এই ইঙ্গিতও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই বিমান দুর্ঘটনার তদন্তের আর্জি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে শুধু এই অজিত পাওয়ারের যে বিমান দুর্ঘটনা হওয়ার পরেই অনেকগুলো প্রশ্ন উঠছে। এর আগে আমরা যদি ইতিহাসে ফিরে যাই তাহলে দেখব সঞ্জয় গান্ধীর যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, শোনা যায় সেই বিমান দুর্ঘটনার পিছনে ছিলেন ইন্দিরা গান্ধী। শুধু তাই নয়, 2021-এর 4 ডিসেম্বর সিডিএসের যিনি জেনারেল ছিলেন বিপিন রাওয়াত, তারও কিন্তু মৃত্যু হয়েছিল এই বিমান দুর্ঘটনাতেই। সস্ত্রীক তিনি তামিলনাড়ু থেকে ওয়েলিংটনের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সে সময় মৃত্যু হয়। শুধুমাত্র ওই বিমানে
পাইলট বা বিপিন রাউত বা তাঁর স্ত্রী ছিলেন না, মোট 13 জন ছিলেন। 13 জনেরই মৃত্যু হয়। যদিও বা সেই সময় অর্থাৎ দুর্ঘটনা স্থল থেকে পোড়া দগ্ধ অবস্থায় ক্যাপ্টেন বরুণ সিংহ বেরিয়ে আসেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করা হয়, যদিও বা পরবর্তীকালে তার মৃত্যু হয়। 2021 সালের বিমান দুর্ঘটনার প্রায় 3 বছর পর যখন রিপোর্ট প্রকাশ্যে আসে, তখন এই বরুণ সিংহ, ক্যাপ্টেন বরুণ সিংহের ভুল কারণে তার জন্যই এই মৃত্যু হয়েছে এমনটাই রিপোর্টে বলা হয়। সঞ্জয় গান্ধীর মৃত্যু এবং বিপিন রাউতের যে মৃত্যু, সেটা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। সেটা শুধুমাত্র বিমান দুর্ঘটনা যে যান্ত্রিক গোলযোগ, তার কারণেই কি মৃত্যু, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো ষড়যন্ত্র, তা এখনও প্রকাশ্যে আসেনি। তারই মধ্যে আজ দেখা গেল 28শে জানুয়ারি 2026-এ লেজার জেট 45 মডেলের যে VTSSK মডেলের যে বিমানে করে, যে চার্টার্ড বিমানে করে অজিত পাওয়ার তিনি মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন, যেভাবে আছড়ে পড়ে পাহাড়ি এলাকায় এই অজিত পাওয়ারের বিমান, তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। এটা কি শুধুই যান্ত্রিক গোলযোগ? কেন বলছি জানেন? উইকিপিডিয়াতে যখন আমরা সার্চ করি, তখন দেখতে পাই 2026-এর 27শে জানুয়ারি তার মৃত্যু হয়েছে এবং 20 ঘন্টা আগে সেই টাইমটা দেখাচ্ছে 20 ঘন্টা আগে। 2026-এর 28শে জানুয়ারি, অর্থাৎ আজকে যদি সকাল 8:45 তার বিমান বারামতির পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে, তাহলে কিভাবে 20 ঘন্টা আগে উইকিপিডিয়াতে এই অজিত পাওয়ারের যে মৃত্যুর খবর লেখা হলো? প্রশ্ন উঠছে। এছাড়াও একদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সকলেই শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যে এই বিমান দুর্ঘটনার খবর পেয়ে অজিত পাওয়ারের যে পরিবারের সদস্যরা রয়েছেন, তারা মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। এবং কী কারণে এই বিমান দুর্ঘটনা, তা অবশ্যই যেরকম একদিকে তদন্ত হবে, তবে এই বিমান দুর্ঘটনা, রাজনীতিবিদদের এই বিমান দুর্ঘটনা বা কখনো মুখ্যমন্ত্রী, কখনো প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বা এরকম যে রাজনীতিবিদদের যে মৃত্যু, সেই মৃত্যু নেহাত কম নয়। এর আগেও একাধিক যে বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর আমরা পেয়েছি, যেখানে সঞ্জয় গান্ধীর নাম রয়েছে, যেখানে বিজয় রূপানি, দর্জি খান্ডু, YS রাজশেখর রেড্ডির পর্যন্ত নাম রয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিম লাইনার বিমানে আহমেদাবাদ থেকে রওনা দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দেখা যায় বিমান ভেঙে যায়। কার? বিজয় রূপানি। কয়েক সেকেন্ডের মধ্যেই যে বিমান ভেঙে যায়, যেখানে 241 জনের মৃত্যু হয়েছে। এবং এই বিজয় রূপানি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বিজয় রূপানি নয়, তার সঙ্গে দর্জি খান্ডু 2011 সালে 30শে এপ্রিল অরুণাচল প্রদেশের এই মুখ্যমন্ত্রী, তিনিও বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। চীন সীমান্তের কাছে এক প্রত্যন্ত এলাকায় প্রবণ হান্স হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনার 5 দিন পর সেই কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়। শুধু তাই নয়, আমরা দেখেছি যে সঞ্জয় গান্ধীর যেরকমভাবে মৃত্যু হয়েছে, 33 বছরে তার মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায়। 1980 সালে 23শে জুন তিনি যখন দিল্লির সফদরজং যে বিমানবন্দর থেকে তার টেস্ট ফ্লাইটের সময় বিমানটি ভেঙে পড়ে এই সঞ্জয় গান্ধী। এবং গুরনাম সিং 1973 সালের 31শে মে পাঞ্জাবের প্রাক্তন মুখ্য
মুখ্যমন্ত্রী ছিলেন গুরনাম, তারও মৃত্যু হয়েছে। এছাড়াও বলবন্তী মেহতা, তারও মৃত্যু হয়েছে। তিনি ছিলেন গুজরাটের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1965 সালে তার এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অর্থাৎ এই একাধিক যে রাজনীতিবিদদের মৃত্যু হয়েছে, তার সঙ্গে আরও একটা নাম জুড়ল অজিত পাওয়ার, যিনি শরদ পাওয়ারের ভাইপো, এনসিপি নেতা। একদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনি বর্তমান ছিলেন, এবং তার সঙ্গে এনসিপি নেতা এই অজিত পাওয়ার। প্রশ্ন একটাই, যদি এই লিয়ারজেট 45 মডেলের VTSSK বিমান যদি দুর্ঘটনার কবলে এর আগে পড়ে থাকে, তাহলে কেন কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই তার নিরাপত্তা রক্ষীরা এই বিমানে তাকে তুললেন, বা এই বিমানে করে তিনি মুম্বই থেকে বারামতির উদ্দেশ্যে সফর করছিলেন? এই বিমান দুর্ঘটনা কী কারণে তা অবশ্যই হয়তো জানা যাবে। তার কারণ বিমানের মধ্যে যে ব্ল্যাক বক্স থাকে, সেই ব্ল্যাক বক্সে তদন্ত করলেই অনেক কিছু তথ্য সামনে আসে। সেদিকেই আমাদের এই মুহূর্তে নজর রয়েছে। আপনাদের নজর থাকুক বেঙ্গল লিবার্টির পর্দায়। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন, কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।